নমস্কার, নিউজ নেওয়ার প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। আগামী 5 বছরের মধ্যে মাছ, মাংস, দুধ, ডিমের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে হবে রাজ্যকে। এক্ষেত্রে চাওয়া হয়েছে কেন্দ্রের সহায়তা। বামুটিয়ার উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে বড় ডেয়ারির আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। राज्य को अगले 5 वर्ष আগামী 5 বছরের মধ্যে মাছ, মাংস, দুধ এবং ডিমের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে হবে রাজ্যকে। 16 মে ডোনার মন্ত্রকের বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা করা হয় কেন্দ্রীয় ডোনার মন্ত্রকের সঙ্গে। শনিবার বামুচিয়ায় কালীবাজারে উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে বড় ডেয়ারির আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে এই কথাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বর্তমানে উত্তর পূর্বাঞ্চলে ডিমের পার ক্যাপিটা অ্যাভেলেবিলিটিতে প্রথম স্থানে রয়েছে ত্রিপুরা, যেখানে দুধের ক্ষেত্রে ত্রিপুরা রয়েছে দ্বিতীয় স্থানে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 16 এপ্রিল আপনারা নিশ্চয়ই খবর কাগজে দেখেছেন যে ডোনার মিনিস্ট্রির সাথে আমার ভিডিও কনফারেন্স হয়েছে, যে এবং বিশেষ করে এই সেক্টরে যাতে আমরা আরো বেশি কিছু দুধ, মাছ, ডিম ও মাংসের উৎপাদন আমরা যাতে সেলফ রিলায়েন্স হতে পারি, তার জন্য বিভিন্ন বিষয় আমরা কি কি করেছি সেই বিষয়টিও আমরা এই ডোনার মিনিস্ট্রির কাছে রেখেছি এবং আরো যেসব আমাদের সহায়তা দরকার সেই কথাগুলো ওনাদের কাছে রেখেছে। এখানে মাননীয় মন্ত্রী বাহাদুর ইউনিয়ন মিনিস্টার নিজে এসছেন, উনি নিজেই স্বতঃস্ফূর্ত ভারতে বলছেন যে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেব। কাছে ডোনার মিনিস্ট্রি ছাড়াও ওনার মাধ্যমে আমরা সেই কাজটা আমরা করতে পারবো। তো এর জন্য ওনাকে আবার ধন্যবাদ দেব। আমাদের একটা টার্গেট আছে আগামী 5 বছরের মধ্যে মাছ, মাংস, দুধ, ডিমের যাতে উৎপাদন আমরা স্বয়ংসম্পূর্ণ হতে পারি সেই দিকটা আমাদের দেখতে হবে। এবং আমি আশা করি আমাদের যারা মিনিস্টার বাহাদুররা আছেন ওনারা এবং অন্যান্য যারা স্টাফরা আছেন ওনার টিমরা সেই দিকেই কাজ করছেন। আমরা 2018-19 সাল আমরা দুধ, মাংস এবং ডিমের মাথাপিছু যে প্রাপ্যতা সেটা কিন্তু এখন পর্যন্ত আমরা কিন্তু ব্যালেন্স রাখতে পেরেছি। এবং ডিমের মাথাপিছু প্রাপ্যতার কথা যদি আমি বলি, পার ক্যাপিটা যদি অ্যাভেলেবিলিটির দিক থেকে নর্থ ইস্টের মধ্যে আমরা কিন্তু প্রথম স্থানে আমরা আছি। দুধের যদি পার ক্যাপিটা অ্যাভেলেবিলিটির কথা বলি, ত্রিপুরা নর্থ ইস্টার্ন জোনের মধ্যে সেকেন্ড পজিশনে এখানে আছে। উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে বড় এই দুগ্ধ উৎপাদন কেন্দ্র গড়ে তুলতে 3.57 একর জমিতে দেওয়া হয়েছে। এখন থেকে উৎপাদন হবে হোমোজেনাইজড পাস্তুরাইজড দুগ্ধ। এক্ষেত্রে গুণগত মান বজায় রেখে কাজ করতে হবে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। প্রায় 3.57 একর আমরা ত্রিপুরা সরকারের থেকে আমরা জমি দিয়েছি। আমরা লিজে এই যে জমিটা গোমতী কোঅপারেটিভ মিল্ক প্রডিউসার্স ইউনিয়ন লিমিটেডকে আমরা দিয়েছি। আমার সত্যিই ভালো লাগছে যে এখানে বিভিন্ন ধরনের, যিনি চেয়ারম্যান আছেন রতনবাবু অলরেডি বিস্তারিত আলোচনা করেছেন। এখানে এই প্ল্যান্টে হোমোজেনাইজড এবং যেটাকে বলে পাস্তুরাইজড এবং ভিটামিন এ এবং ডি ফোর্টিফাইড টোন্ড মিল্ক, ডাবল টোন মিল্ক, স্লিম মিল্ক এবং গোল্ড মিল্ক সেইগুলো এখানে প্রডিউস হবে। এবং যেখানে যার প্রয়োজন শারীরিক অবস্থার উপর নির্ভর করে যে দুধ খেলে যেরকম তাদের দরকার বিভিন্ন ধরনের দুধ এখানে তৈরি হবে। শুধু তাই নয়, এখানে প্যাকেটের মাধ্যমে পনির, দই, পাস্তুরাইজড লস্যি, ফ্লেভার্ড মিল্ক, আইসক্রিম ইত্যাদি বিষয়ে আলোচনা হয়েছে, সেগুলো এখানে তৈরি হবে। এবং আমি আশা করি সারা ত্রিপুরার মধ্যে অলরেডি এই আমাদের যে গোমতীর কোঅপারেটিভের নাম সবাই জানে এবং আমি আশা করব যে তারা যে গুণগত মান বজায় রেখে আগামী দিন তারা এই সাপ্লাই করবে এবং মানুষের সেই সুযোগটা আসবে। গোমতী প্লান্ট নামে নতুন এই দুগ্ধ ইউনিটটির প্রক্রিয়াকরণ ক্ষমতা দৈনিক 40,000 লিটার। সর্বশেষ বাজেটে গোমতী মিল্ক ইউনিয়নের জন্য 2 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। বর্তমানে 5,000 কৃষক যুক্ত রয়েছে 178টি দুগ্ধ উৎপাদনকারী ইউনিয়নের। প্রায় 27 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই দুগ্ধ উৎপাদন কেন্দ্রটি হলো উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সর্ববৃহৎ ডেয়ারি। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।
পশুপালন এবং মৎস্য পালনের অপার সম্ভাবনা রয়েছে ত্রিপুরায়, প্রয়োজনে একে উৎসাহিত করার প্রয়োজন। শনিবার বামুঠিয়ার উত্তর পূর্বাঞ্চলে সর্ববৃহৎ দুগ্ধ উৎপাদন কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে একথা জানিয়েছেন কেন্দ্রীয় প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী রাজীব রঞ্জন সিং। আগামী দিনে প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রকের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল রাজ্যে এসে দুগ্ধ পশুপালন এবং মৎস্য উৎপাদনের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করবে বলে এদিন জানিয়েছেন কেন্দ্রীয় প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী রাজীব রঞ্জন সিং। लेकिन हाँ, चूंकि माननीय मुख्यमंत्री जी भी यहाँ हैं और सुधांशु दास जी भी हैं, हमने अभी माननीय मुख्यमंत्री जी को कहा है कि आज तो हम बामोटिया इस उद्घाटन समारोह में आए हैं, लेकिन त्रिपुरा राज्य में पशुपालन और मत्स्य पालन के क्षेत्र में अपार संभावना है जिसको आगे बढ़ाने की जरूरत है। और हमने इनसे अनुरोध किया है कि हम आपसे बात करके एक दिन हम पशुपालन और मत्स्य पालन के सभी अधिकारियों को लेकर एनडीडीबी के, एनएफडीबी के सारे अधिकारियों से लेकर आपकी उपलब्धता के अनुसार अगरतला आएंगे और बैठकर हम लोग चर्चा करेंगे और केंद्र सरकार की तरफ से आपको जो भी सहयोग होगा त्रिपुरा को दूध के उत्पादन में, मछली के उत्पादन में आत्मनिर्भर बनाने के लिए हम सब लोग मिलकर प्रयास करेंगे और हम आपको पूरा केंद्र का सहयोग आपको। চলতি শিক্ষাবর্ষ থেকেই রাজ্যে আরও 3টি সরকারি ডিগ্রি কলেজ চালু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আমবাসা, কাকরাবন ও করবুকে 3টি নতুন সরকারি সাধারণ ডিগ্রি কলেজ স্থাপন করার নেওয়া হয়েছে সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত রাজ্যে গুণগত শিক্ষার মান প্রসার করবে বলে প্রতিক্রিয়ায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজ্যের ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার সুযোগকে আরও সম্প্রসারিত করার অংশ হিসেবে বর্তমান 2025-26 শিক্ষাবর্ষ থেকে ধলাই জেলার আমবাসা, গোমতী জেলার কাকরাবন ও করবুকে 3টি নতুন সরকারি সাধারণ ডিগ্রি কলেজ স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার বলে প্রতিক্রিয়ায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এতে সংশ্লিষ্ট এলাকার শিক্ষার্থীদের একদিকে যেমন উচ্চশিক্ষার সুযোগ সহজতর হবে, তেমনি আরও ত্বরান্বিত করবে রাজ্যে গুণগত শিক্ষার প্রসারের কাজকে বলে নিজের প্রতিক্রিয়ায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। চলতি বছরে নতুন আরও 3টি ডিগ্রি কলেজ চালু হতে চলেছে রাজ্যে। কাকরাবন, করবুক এবং আমবাসায় চালু হবে এই ডিগ্রি কলেজগুলো। ইতিমধ্যে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। চলতি শিক্ষাবর্ষ থেকে আরও 3টি কলেজ পথ চলা শুরু করবে রাজ্যে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। রাজ্যে উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধির লক্ষ্যে গুণগত মান সম্পন্ন শিক্ষার প্রসারে রাজ্য সরকারের অঙ্গীকারের সাথে সামঞ্জস্য রেখে রাজ্যে চলতি শিক্ষাবর্ষ অর্থাৎ 2025-26 অর্থ বছর থেকে নতুন 3টি ডিগ্রি কলেজ চালু করতে চলেছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে উচ্চশিক্ষা দপ্তর। গোমতী জেলা কাকরাবন, করবুক ও ধলাই জেলার আমবাসায় নতুন সরকারি ডিগ্রি কলেজ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে রাজ্য সরকার। এই কলেজের লক্ষ্য বিভিন্ন বিষয়ে মানসম্পন্ন শিক্ষা প্রদান করা, যা এই অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখবে জানিয়েছে উচ্চশিক্ষা দপ্তর। চাহিদা এবং সম্পদের প্রাপ্যতার উপর ভিত্তি করে সময়ে সময়ে বিভাগ কর্তৃক প্রদত্ত কোর্স এবং ভর্তির ক্ষমতা নির্ধারণ করা হবে এই মহাবিদ্যালয়গুলিতে। কলেজের বিভিন্ন কোর্সগুলিতে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুসারে ভর্তি করা হবে ছাত্রছাত্রীদের। আসন সংরক্ষণের বিষয়েও রাজ্য সরকারের সর্বশেষ সংরক্ষণ আইন ও নিয়ম দ্বারাই পরিচালিত হবে বলে জানিয়েছে শিক্ষা দপ্তর। কলেজের শিক্ষাগত বিষয়ে পরীক্ষা ব্যবস্থা, পাঠ্যক্রম পরিচালিত হবে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুসারে। প্রয়োজন অনুসারে অধ্যক্ষ, শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের নিয়োগ করা হবে বলে জানিয়েছে উচ্চশিক্ষা দপ্তর। ত্রিপুরায় বর্তমানে সাধারণ ডিগ্রি কলেজ রয়েছে মোট 25টি। উল্লেখ করা যেতে পারে, উচ্চশিক্ষায় ছাত্রীদের ভর্তির অনুপাত অর্থাৎ জিইআর বৃদ্ধি পেয়েছে রাজ্যে। 2024-25 শিক্ষাবর্ষে 37,450 জন ছাত্রী সাধারণ ডিগ্রি কলেজে ভর্তি হয়েছে। ছাত্র শিক্ষার্থী ছিল যেখানে 35,800 জন। 2023-24 শিক্ষাবর্ষে রাজ্যের সাধারণ ডিগ্রি কলেজগুলিতে ছাত্র ভর্তির সংখ্যা ছিল যেখানে 35,800, সেখানে ছাত্রীদের সংখ্যা ছিল 35,650। 2022 সাল থেকে সাধারণ ডিগ্রি কলেজগুলিতে ফি প্রদান করতে হয় না ছাত্রীদের, ফলে উচ্চশিক্ষায় মেয়েদের ভর্তির অনুপাত বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিকে 2023-24 শিক্ষাবর্ষ থেকে সমস্ত সাধারণ ডিগ্রি কলেজে জাতীয় শিক্ষানীতি 2020 বাস্তবায়নের জন্য প্রস্তুত ত্রিপুরা সরকার। রিপোর্ট অনুসারে সমস্ত সাধারণ ডিগ্রি কলেজে ভর্তি পরিচালিত হবে এনইপি 2020 ভিত্তিতে। এনইপির
অধীনে শিক্ষার্থীদের 4 বছরের ডিগ্রি প্রোগ্রাম দেওয়া হবে, যেখানে থাকবে একটি বহির্গমন উইন্ডো। 3 বছর মেয়াদী ডিগ্রি প্রোগ্রাম বেছে নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের প্রোগ্রামটি সম্পন্ন করার পর একটি প্রধান বিষয়ে স্নাতক ডিগ্রি প্রদান করা হবে। 4 বছর মেয়াদী প্রোগ্রামটি সম্পন্নকারী শিক্ষার্থীদের প্রধান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হবে। সকল ডিগ্রি কলেজে বৃত্তিমূলক কোর্সও চালু করবে রাজ্য সরকার। উল্লেখ করা যেতে পারে, এই বছর রাজ্যের কলেজগুলিতে ভর্তির জন্য প্রায় ৪৯,৬৬২ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। ডিগ্রি কলেজগুলিতে মোট খালি রয়েছে ২৮,৩৪২টি আসন। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্য পুলিশের নতুন মহানির্দেশক হলেন অনুরাগ ধ্যানকর। অমিতাভ রঞ্জনে স্থলাভিষিক্ত হয়েছেন অনুরাগ ধ্যানকর। শনিবারে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো ও পশ্চিমবঙ্গের কলকাতার মধ্যে সমুদ্র পথে তৈরি হবে বিকল্প সংযোগ। ইতিমধ্যে এই নিয়ে বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে নয়াদিল্লি। বাংলাদেশের ওপর নির্ভরতা হ্রাস করতেই নতুন এই সিদ্ধান্ত কেন্দ্রের। বাংলাদেশকে এড়িয়ে সমুদ্রপথে 7 সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প হাতে নিয়েছে ভারত। মেঘালয়ের শিলং থেকে আসামের শিলচর পর্যন্ত নতুন মহাসড়ক প্রস্তাব করেছে সরকার। মায়ানমারের গুরুত্বপূর্ণ মাল্টি মডেল পরিবহন প্রকল্পের সম্প্রসারণ হলো এই মহাসড়ক। এর ফলে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো ও পশ্চিমবঙ্গের কলকাতার মধ্যে সমুদ্রপথে তৈরি হবে বিকল্প সংযোগ। ভারতের ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশনের লিমিটেডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এই খবর জানিয়েছেন দেশের সর্বভারতীয় সংবাদ মাধ্যমগুলো। উল্লেখ করা যেতে পারে, উত্তর পূর্ব ভারত ভূবেষ্টিত এই অঞ্চলের জন্য মহাসাগরের মাধ্যমে প্রবেশের একমাত্র অভিভাবক ঢাকা বলে গত মার্চে বেজিং সফরকালে মন্তব্য করেছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। এরপরে এই ধরনের পরিকল্পনা নিল নতুন দিল্লি। শিলংয়ের কাছে মাউলিনখং থেকে শিলচরের কাছে 5 গ্রাম পর্যন্ত NH6 বরাবর 166.8 কিলোমিটার দীর্ঘ এই 4 লেনের মহাসড়কটি উত্তর পূর্ব ভারতের প্রথম উচ্চগতির করিডোর প্রকল্প। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয়ের পক্ষে এটি বাস্তবায়ন করছে NHIDCL। এই মহাসড়কের কাজ শেষ হবে 2030 সালের মধ্যে। অন্যদিকে মায়ানমারের কালাদান মাল্টি মডেল ট্রান্সপোর্ট প্রকল্প হচ্ছে ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থায়নে। কলকাতা সমুদ্র বন্দরকে মায়ানমারের রাখাইন রাজ্যের সিন্টে বন্দরের সঙ্গে সংযুক্ত করে এই প্রকল্প। এই সিন্টে বন্দর কালাদান নদীর মাধ্যমে মায়ানমারের পালেতোয়া এবং সেখান থেকে সড়ক পথে মিজোরামের জরিনপুইয়ের সঙ্গে যুক্ত। এই প্রকল্পটি জরিনপুই থেকে মিজোরামের লংলাই হয়ে আইজল পর্যন্ত নিয়ে যাবে NHIDCL। এটি শুধুমাত্র উত্তর পূর্ব ভারতের প্রথম উচ্চগতির করিডোরই নয়, পাহাড়ি অঞ্চলেরও এমন প্রকল্প প্রথম। এক্ষেত্রে শিলং শিলচর অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ শিলচর হল মিজোরাম, ত্রিপুরা ও মণিপুর এবং আসামের বরাক উপত্যকার সংযোগস্থল। ফলে সমগ্র উত্তর পূর্ব ভারতের জন্য একটি প্রধান সংযোগকারী পথ হয়ে উঠবে বা এই প্রকল্পটি এবং ভারতের অ্যাক্ট ইস্ট নীতির জন্য এই অঞ্চলকে প্রবেশদ্বার হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। কালাদান প্রকল্পের সহায়তায় পণ্য সামগ্রী বাংলাদেশের উপর নির্ভর না করে উড়িষ্যার বিশাখাপত্তনম এবং পশ্চিমবঙ্গের কলকাতা থেকে পৌঁছবে উত্তর পূর্ব ভারতে। এরপর এই উচ্চ গতির করিডোর সড়কপথে পণ্য পরিবহনের নিশ্চয়তা দেবে, যা এই অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডকে উৎসাহিত করবে বলে মনে করছে নতুন দিল্লি। বর্তমানে ভারতের বাকি অংশের সঙ্গে 7টি উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যের যোগাযোগের একমাত্র পথ শিলিগুড়ি করিডোর, যা পরিচিত চিকেনস নেক নামে। অন্য 2টি প্রবেশ পথ হলো বাংলাদেশ ও মায়ানমারের মধ্য দিয়ে। তবে বঙ্গোপসাগরের মাধ্যমে প্রবেশাধিকার সীমিত করেছে মোহাম্মদ ইউনূস সরকার। তাই বিকল্প হিসেবে যৌথভাবে কালাদান প্রকল্প চিহ্নিত করেছে ভারত ও মায়ানমার। আশা করা হচ্ছে শিলং শিলচর মহাসড়কের কাজ শেষ হওয়ার আগে পুরোপুরি চালু হয়ে যাবে এই সংযোগটি। গত 30 এপ্রিলে 22,864 কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পে অনুমোদন দেয় ভারত সরকার। প্রকল্পের মোট দৈর্ঘ্যের মধ্যে মেঘালয় অংশে রয়েছে 144.8 কিলোমিটার এবং আসামে রয়েছে 22 কিলোমিটার পথ। এই নতুন পথটি চালু হলে ভ্রমণের সময় 8.5 ঘন্টা থেকে কমে
হবে মাত্র 5 ঘন্টা। নতুন এই মহাসড়কটি শিলিগুড়ি করিডোরের উপর কমাবে নির্ভরতা। শিলং শিলচর প্রকল্পটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপের একটি রূপ, যা বাস্তবায়িত হবে হাইব্রিড এনুইটি মোডে। এতে থাকবে 19টি বড় সেতু, 153টি ছোট সেতু, 326টি কালভার্ট, 22টি আন্ডারপাস, 26টি ওভারপাস, 8টি সীমিত উচ্চতার সাবওয়ে এবং 34টি ভায়াডাক্ট। এর আগে বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতা ও শ্রমিকদের নিরাপত্তার কারণে রেল সংযোগ প্রকল্পের অর্থায়ন ও নির্মাণ কাজ স্থগিত করেছে ভারত। এই সিদ্ধান্তের ফলে অন্তত 3টি চলমান প্রকল্প থেমে গেছে এবং বন্ধ হয়ে গেছে আরও 5টি প্রকল্পের জরিপ কাজও। এই প্রকল্পগুলোর মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্য কমিটির হিসেব রক্ষক বিজন আচার্যের প্রয়াণে শোক জ্ঞাপন করলেন সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটি। দলের হিসেব রক্ষার পাশাপাশি দলীয় আদর্শ রক্ষার ক্ষেত্রে একনিষ্ঠ কর্মী ছিলেন বিজন আচার্য বলে উল্লেখ করেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। তাঁর এই প্রয়াণে দলের মধ্যে অপূরণীয় শূন্যতা তৈরি হয়েছে বলেও শোক বার্তায় জানিয়েছেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। এই পার্টি রাজ্য কমিটির যে এই হিসাব রক্ষণাবেক্ষণ নিচ্ছে, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ। কিন্তু তার চেয়ে বড় কথাটা হলো, তিনি খুব নীরবে, একজন নীরব সৈনিক যেরকম ভাবে এই অন্যান্য কাজের বাইরে পার্টির সংগঠনের কাজ করতেন, তার মধ্যে একটা অন্যতম একটা উদাহরণস্বরূপ তার মৃত্যুতে একটা শূন্যতা তৈরি হলো। এবং আমরা চেষ্টা করব কিভাবে এই শূন্যতা পূরণে তার যারা গুণগ্রাহী, তার কাছ থেকে কাজ শিখেছেন এই ট্রেড ইউনিয়ন তথা ব্যাংকিং আন্দোলনে এবং সাংগঠনিক ক্ষেত্রেতেও তার পাড়াতে ভূমিকা নেওয়ার ক্ষেত্রেতে আমরা তার অসমাপ্ত সে কাজ এটা এগিয়ে যাওয়ার মধ্য দিয়েই তাকে মনে রাখার চেষ্টা করব। 2025 সালে টেট 1 এবং টেট 2 পরীক্ষায় যে প্রশ্নপত্র করা হয়েছে তাতে প্রায় 40টি প্রশ্নই সিলেবাসের বাইরে থেকে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে টেট পরীক্ষার্থীরা। বিষয়টি নিয়ে টিআরবিটি চেয়ারম্যান প্রত্যুষ রঞ্জন দেবের সাথে সাক্ষাৎ করলেন পরীক্ষার্থীরা। সিলেবাস বহির্ভূত প্রশ্নপত্র কেন দেওয়া হয়েছে তা নিয়ে প্রশ্ন তোলেন সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা। এক্সপার্ট দ্বারাই যদি প্রশ্নের উত্তরপত্র তৈরি করা হয়, তবে টেন্টেটিভ আনসার কিতে ভুল কেন তা নিয়ে প্রশ্ন তোলেন পরীক্ষার্থীরা। শুধু তাই নয়, চ্যালেঞ্জ করতে গিয়ে পেমেন্ট অপশন নাল দেখাচ্ছে কেন তা নিয়েও প্রশ্ন তোলেন পরীক্ষার্থীরা। এক্ষেত্রে ভুল প্রশ্নের জন্য প্রাপ্য নম্বর প্রদান করতে হবে বলেও দাবি করেন সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা। পক্ষ থেকে বলছি, আমাদের মূলত দাবি ছিল আমাদের যে সিটিপি পার্টে আছে ওখানে কিছু কোশ্চেন ভুল আছে, কিছু কোশ্চেন আউট অফ সিলেবাসের আছে অন্তর্ভুক্ত। ইংলিশের ক্ষেত্রেও কিছু ডাবল কোশ্চেন আনসার আছে, বাংলার ক্ষেত্রেও কিছু গ্রামাটিক্যাল মিস্টেক আছে। ওদের ওইখানে মেনশন আছে যে ইংলিশ থেকে বাংলাতে যদি ট্রান্সলেট করা হয় ইংলিশটাকে প্রায়োরিটি দেওয়া হবে, কিন্তু বাংলার ক্ষেত্রে তো কোথাও নেই। বাংলাটা তো ডাইরেক্ট বাংলার কথাই বলা আছে, ওইটা আমাদের প্রবলেম। আরো কিছু বাংলা থেকে আউট অফ সিলেবাসের কোশ্চেন আছে, আউট অফ সিলেবাসের কিছু কোশ্চেন আছে। তাছাড়া আমাদের জিওগ্রাফির ক্ষেত্রে প্রশ্ন কথা ছিল 15টা দেওয়ার, ওখানে 14টা প্রশ্ন আছে। তাছাড়াও পলিটিক্যাল সায়েন্সের মধ্যে কিছু কোশ্চেন আনসার ভুল আছে, ধারাও ভুল দিয়েছে, আর্টিকেলের যে ধারাটা ওটাও ভুল দিয়েছে। তাছাড়াও কিছু হিস্ট্রি জিওগ্রাফি কিছু কিছু ক্ষেত্রে কিছু ডাবল হিস্ট্রি ক্ষেত্রে হয় না, পলিটিক্যালের যে প্যাডাগজি পার্ট আছে ওখানে কিছু ডাবল আনসার আছে। তাছাড়াও কিছু প্রশ্ন ভুল। প্রশাসনে জল নিষ্কাশন ব্যবস্থার অভাবের ফলে শনিবার সকালে সামান্য বৃষ্টিপাতে আবারও জলমগ্ন হয়ে পড়ে কাঞ্চনপুরের কালী মন্দির সহ পুরনো মোটর স্ট্যান্ড এলাকা, যার ফলে সাত সকালে কার্যত যোগাযোগ বন্ধ হয়ে যায় কাঞ্চনপুরের পুরনো মোটর স্ট্যান্ড এলাকা। প্রেক্ষিতে এলাকাবাসীদের মধ্যে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ। প্রশাসনে জল নিষ্কাশন ব্যবস্থার অভাবের ফলে 1 মাসের মধ্যে আজ তৃতীয়বার কাঞ্চনপুর কালীবাড়ির মণ্ডপ চত্বর সহ পুরনো মোটর স্ট্যান্ড এলাকা জলের তলায় তলিয়ে গেলেও গোটা বিষয়টি নিয়ে প্রশাসনের কোনো হেলদোল নেই বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এই যে আজকে আমরা কাঞ্চনপুরে আমার জন্মগ্রহণ, এত বড় বড় ফ্লাড হয় কিন্তু কাঞ্চনপুরে কোনো ফ্লাডের এত কোনো অসুবিধা হয় না, কিন্তু বর্তমানে সাধারণ অল্প এত বড় বড়
ফ্লাড হয়, কিন্তু কাঞ্চনপুরে কোনো ফ্লাডের এত কোনো অসুবিধা হয় না। কিন্তু বর্তমানে সাধারণ অল্প 1 ঘন্টার বৃষ্টি কাঞ্চনপুর জলমগ্ন হয়ে যায়। কারণ কি, ড্রেন নিষ্কাশন এত খারাপ, ড্রেন নিষ্কাশন এত খারাপ হওয়ার দরুন কাঞ্চনপুর বাজারে এখন জল উঠে যায়, জল উঠে। তো এখন আমি কইতাম চাইতেছি যে এই ড্রেনগুলা যদি অতি সত্বর ইয়ে করা, নিষ্কাশন না করে, তাহলে তো ভবিষ্যতে কাঞ্চনপুর জলের তলেই যাইব গা। এইভাবে যদি ব্রেইল বইয়ের অভাবে ব্যাহত হচ্ছে পঠন পাঠন, ক্ষেত্রে রাজ্যে স্থাপন করতে হবে একটি ব্রেইল প্রেস। এমনই মোট 18 দফা দাবিতে সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তর অধিদপ্তরের কাছে ডেপুটেশন দিল অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশন। স্পেশাল ট্রাইবের মাধ্যমে দৃষ্টিহীনদের শূন্য পদে অবিলম্বে নিয়োগ, দৃষ্টিহীনদের ভাতা 2000 টাকা থেকে 5000 টাকা বৃদ্ধি করা এবং অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশন এই দাবিগুলি তুলে ধরেছে। যে স্পেশাল ড্রাইভের মাধ্যমে শূন্যপদগুলি যাতে পূরণ করে। 2 নম্বর হচ্ছে দৃষ্টিহীনদের যে ভাতা, সেটা 2000 টাকা আছে, দ্রব্যমূল্য অনেকটা বেড়ে গেছে, তার পরিমাণ ন্যূনতম 5000 টাকা করে। রাজ্যে একটি ব্রেইল প্রেস স্থাপন করে। এখনো দৃষ্টিহীনরা বইয়ের জন্য পশ্চিমবঙ্গের উপর নির্ভর করতে হয় এবং তারা সিলেবাস অনুযায়ী ব্রেইল বই পায় না। পড়াশোনার ক্ষেত্রে অনেকটা সমস্যার সম্মুখীন হতে হয়। যদিও বীরচন্দ্র লাইব্রেরিতে একটা ব্রেল প্রিন্টার রয়েছে, কিন্তু গত 6-7 বছর ধরে মেশিনটা অকেজো অবস্থায় পড়ে রয়েছে। তো যার কারণে আমরা বই পাচ্ছি না এবং বইয়ের জন্য পশ্চিমবাংলার উপর নির্ভর করতে হয়। তারা কবে বই পাঠানো, তারপর আমরা পড়বো। এখনও বিশেষ করে যারা 9, 10, 11, 12 এমনকি কলেজ বা যারা শিক্ষকতা করেন বিভিন্ন বিদ্যালয়ে দৃষ্টিহীন, তারাও সিলেবাস অনুযায়ী ব্রেল বই পাচ্ছে না। এতে ছাত্রছাত্রীরা যেমন অসুবিধার সম্মুখীন হচ্ছেন, যারা শিক্ষক রয়েছেন তারাও অসুবিধার 21 মে থেকে 10 দিন ব্যাপী রানী অহল্যাবাই হোলকার জয়ন্তী পালনের উদ্যোগ নিয়েছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। বিষয়টিকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করল ত্রিপুরা প্রদেশ বিজেপি। রানী অহল্যাবাই হোলকরের 300তম জন্মবার্ষিকী স্মরণীয় করে রাখতে 21 থেকে 31 মে পর্যন্ত বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। এই কর্মসূচিতে রানী অহল্যাবাইয়ের ধর্মীয়, সাংস্কৃতিক, প্রশাসনিক ঐতিহ্য, সুশাসন এবং সামাজিক সংস্কার পৌঁছে দেওয়া হবে জনগণের কাছে। জনসংযোগ, সংলাপ, নারীদের পদযাত্রা, প্রতিযোগিতা এবং অন্যান্য কর্মসূচির মাধ্যমে 10 দিন ব্যাপী অহল্যাবাই জয়ন্তী পালন করবে ত্রিপুরা প্রদেশ বিজেপি। বিষয়টিকে সামনে রেখে শনিবার দলের সদর কার্যালয়ে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করে ত্রিপুরা প্রদেশ বিজেপি। ওই সময়ের জন্য যেগুলো অবাক করার মতো, যেগুলো আজকে আমরা আলোচনা করি, সেগুলো উনি 17 সনে করেছেন। যেমন বিধবা মহিলাদের উনি অধিকার দিয়েছিলেন যেন ওরা বিজনেস করতে পারে, ওনারা যেন সম্পত্তির অধিকারী হতে পারে, সম্পত্তি কেনা বেচা করতে পারে। তো সেই অহল্যাবাই হোলকার, যার 1700 খ্রিস্টাব্দের বিদেশ নীতিও আজকেও মানুষ পড়াশোনা করে এর ওপর পিএইচডি করছে। তো এই এই মহিলার ভারতবর্ষের আজকের দিনেও, আজকের সমাজেও কতটা উনি প্রাসঙ্গিক, সেটাই আমরা ভারতীয় জনতা পার্টি সারা দেশে ছড়িয়ে দিতে চাই। দেশের প্রত্যেকটা প্রান্তিক গ্রামে পর্যন্ত যেন ওনার সম্বন্ধে মানুষ জানতে পারে এবং সমাজ যেন ওনার থেকে উদ্বুদ্ধ হয়ে সমাজ এগিয়ে যেতে পারে। সেই প্রচেষ্টায় আজকে আমরা একটা ওয়ার্কশপ করছি রাজ্য কার্যালয়ে। এই ওয়ার্কশপের পরবর্তীকালে 21 থেকে 31 মে পর্যন্ত আমরা প্রত্যেকটা জেলায় জেলায়, প্রত্যেকটা মণ্ডলে মণ্ডলে ওনার জীবনী নিয়ে আমরা কর্মসূচি নেব। একজন আধুনিক ও আদর্শবাদী রানী ছিলেন অহল্যাবাই হোলকার। রানীর জন্ম 1725 সালের 31 মে। তিনি ছিলেন মারাঠা মালওয়া রাজ্যের রানী। যুদ্ধক্ষেত্রে নিজেই সেনাকে নেতৃত্ব দিতেন রানী অহল্যাবাই। আধুনিক নারীদের জন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন অহল্যাবাই হোলকার। একজন রানী সহানুভূতিশীল হওয়ার সঙ্গে সঙ্গে শক্তিশালীও হতে পারেন, যা দেখিয়েছিলেন অহল্যাবাই হোলকার। তার গৃহীত নীতিগত সিদ্ধান্তগুলো বড় প্রভাব ফেলেছিল নারীদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে। গোটা দেশে শত শত মন্দির ও ধর্মশালা নির্মাণ করে দেশ এবং সমাজকে এক সূত্রে গাঁথার প্রচেষ্টা করেছিলেন তিনি। নারী উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য রয়েছে রানী অহল্যাবাই হোলকারের
পুরস্কার। ভারতীয়ত্ব বোধের প্রতি তার আস্থা বর্তমান প্রজন্মের অনুপ্রেরণা হতে পারে নিশ্চিতভাবে বলে জানিয়েছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। কূটনৈতিক স্তরে পাকিস্তানের উপর আরও চাপ বাড়ানোর জন্য বিশ্বের বিভিন্ন দেশের সরকারের কাছে পৌঁছে যাবেন বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদদের নিয়ে তৈরি প্রতিনিধি দল। শনিবার দলের নেতাদের নাম প্রকাশ করেছে সংসদীয় বিষয়ক মন্ত্রণালয়। সামরিক লড়াইয়ে পাকিস্তানকে নাস্তানাবুদ করে ছেড়েছে ভারত। অপারেশন সিঁদুরে মাত্র 3 ঘন্টায় পাকিস্তানের 11টি সামরিক ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে। এবার কূটনৈতিক স্তরে পাকিস্তানের ওপর আরো চাপ বাড়ানোর তৎপরতা শুরু করে দিল ভারত। বিশ্বের বিভিন্ন দেশের সরকারের কাছে পৌঁছে যাবেন বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদদের নিয়ে তৈরি প্রতিনিধি দল। ওইসব দেশের সরকারকে সাম্প্রতিক ভারত পাকিস্তান দ্বন্দ্বে ভারতের পদক্ষেপের কথা তুলে ধরবেন প্রতিনিধি দল। কেন্দ্রীয় সরকারের সকল দলের সাংসদদের 7টি প্রতিনিধি দল পাঠাবে বিদেশে। প্রতিটি দলে থাকবেন 5 জন করে সাংসদ। এই সাংসদদের মধ্যে একজন নেতৃত্ব দেবেন দলের। শনিবার দলের নেতাদের নাম প্রকাশ করেছে সংসদ বিষয়ক মন্ত্রণালয়। এতে রয়েছেন বিজেপির 2 জন, কংগ্রেস, ডিএমকে, জেডিইউ, এনসিপি, এসপি এবং শিবসেনার সিন্ডে গোষ্ঠীর 1 জন করে সাংসদ। এক্ষেত্রে নেতৃত্ব দেবেন বিজেপি থেকে রবিশঙ্কর প্রসাদ এবং বৈজয়ন্ত পান্ডা, কংগ্রেসের শশী থারুর, জেডিইউ থেকে সঞ্জয় কুমার ঝা, ডিএমকে থেকে কানিমোঝি করুণানিধি, এনসিপি এসপি থেকে সুপ্রিয়া সুলে এবং শিবসেনা শিন্দে দল থেকে শ্রীকান্ত একনাথ শিন্দে। এই মাসের 23 বা 24 মে থেকে পরবর্তী 10 দিন বিশ্বের প্রধান দেশগুলিতে, বিশেষ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলিতে সফর করবে 7টি প্রতিনিধি দল। সেখানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃষ্টিভঙ্গি কি এবং কেন এবং কিভাবে অপারেশন সিঁদুরের অধীনে পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল তা ব্যাখ্যা করা হবে বলে জানিয়েছে সরকার। প্রত্যেক প্রতিনিধি দলে 5-6 জন করে সাংসদ থাকবেন, যারা আমেরিকা, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, কাতার ও সংযুক্ত আরব আমিরশাহী সহ বিভিন্ন দেশে যাবেন ভারতের অবস্থান স্পষ্ট করার জন্য। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার প্রেক্ষিতে অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানের সন্ত্রাসবাদী ঘাঁটিগুলিকে গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। ভারতীয় সেনাদের বীরত্বকে সম্মান জানালো আগরতলা প্রেস ক্লাব। শনিবার প্রেস ক্লাবের প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ভারতের বীর সেনানীদের উদ্দেশ্যে জ্ঞাপন করা হয় সম্মান। ভারতীয় সেনাবাহিনীর এই ধরনের বীরত্ব গোটা বিশ্বের কাছে দৃষ্টান্ত হয়ে রয়েছে বলে জানিয়েছেন আগরতলা প্রেস ক্লাব সভাপতি প্রণব সরকার। দেশের মধ্যে সম্ভবত প্রথমেই আমরা সেনাবাহিনীকে স্যালুট জানানোর জন্য, আপনারা দেখেছেন যে বিগত কয়েকদিন ধরে সেনাবাহিনী কী ধরনের ঝুঁকি নিয়ে পাকিস্তানকে ওনারা কার্যত নাস্তানাবুদ করে দিয়েছে। তো এটা আমরা ওদেরকে স্যালুট জানানোর জন্য আমরা মনে করি আমরা প্রথম ভারতীয়, তারপরে কেউ সাংবাদিক, কেউ রাজনীতিবিদ, কেউ আইনজীবী, কেউ কৃষিজীবী, কিন্তু প্রথম আমরা ভারতীয়। এই জন্যই আমরা এই উদ্যোগটা আজকে। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাও পর্দায়। নমস্কার, শুভরাত্রি।